স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী সরকার। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। এই মুহূর্তে সিদ্ধান্ত হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবছিলেন যে বিজেপি এলে কি হবে, আকাশ কুসুম কল্পনা করছিলেন, বিভিন্ন জায়গায় মিথ্যে গুজব ছড়াচ্ছিলেন। এখন বিজেপি এলে কি হবে সেটা আর প্রশ্ন নেই, বিজেপি এলে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে কাদের ভয় ছিল? তাদের ভয় ছিল যারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দিল্লিতে লোকসভায় পাশ হয়ে যাওয়া বিল বা সেখান থেকে হওয়া কোনো সিদ্ধান্ত, সেগুলোকে কেন্দ্র করে এই পশ্চিমবঙ্গের বুকে বিক্ষোভ দেখানোর নাম করে, আন্দোলন করার নাম করে দিনের পর দিন আগুন জ্বালিয়েছে, রেল জ্বালিয়েছে, ট্রেনেতে পাথর ছুঁড়েছে, ইট ছুঁড়েছে, রেলের ওয়াগন ভেঙেছে, রেল লাইনে পাথর ফেলেছে, অর্থাৎ সরকারি সম্পত্তি ধ্বংস করেছে। তাদের জন্য কিন্তু খুব খারাপ সময়, কারণ একের পর এক যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্ত থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, কাউকে রেয়াত নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে কোনো রকমের অপরাধ করলে সমস্ত রকমের তোলাবাজি, সমস্ত রকমের দুর্নীতির পর্দাফাশ হচ্ছে। বিজেপি এলে কি হবে? দুর্নীতির পর্দাফাশ হবে, এবং সেটা হচ্ছে। কোনো প্রকল্প বন্ধ করা হয়নি, উল্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ইতিমধ্যেই হাতে হাতে পৌঁছে গিয়েছে। যদিও এটা অন্য কথা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা হাতে হাতে পৌঁছানোর পরেও কেউ কেউ নাকি এখনো পর্যন্ত বন্দে মাতরম বলতে পারছে না। আজকে দেখাবো কিছু ইউনিক ভিডিও। আর কি হবে? আমাদের বর্ডার, যা এর আগের প্রাক্তন সরকার, রাজ্য সরকার, শাসক দল সেটাকে খুলে রেখে দিয়েছিল, সদর দরজা দুহাত করে খুলে রাখা ছিল, যেমন খুশি এসো, যেমন খুশি যাও। তাদের জন্য খারাপ সময়, কারণ সেই বর্ডার এবার বন্ধ হচ্ছে, আর যেমন তেমন আসা যাওয়া করা যাবে না। এমন নয় কি আমরা আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের দেশে, ভারতবর্ষে অন্য কোনো দেশের লোক আসতে পারবে না, নিশ্চয়ই আসতে পারবে, কিন্তু লিগ্যাল ডকুমেন্টস সহ। ভিসা হোক, পাসপোর্ট নাও, ভিসা করাও, এসে তারপরে এসো, এবং ভিসা সময় অতিক্রান্ত হয়ে গেলে নিজের দেশে ফিরে চলে যাও। এমন নয় যে তোমার মামার বাড়ি নয় কারোর, ভারত কারোর মামার বাড়ি নয়, যেখানে এসে থেকে খেয়ে বংশ বিস্তার করে একদম নাতি পুতি নিয়ে এখানেই সেটেল করে যাবে, চলবে না। বিজেপি এলে এইটা হচ্ছে। আর এরপর যেটা হচ্ছে সেটা তো আজকে সোজাসুজি স্বর্ণালী শুরুতেই বলবো, আপনাদের জানাবো, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, যে সিদ্ধান্তে সত্যি সত্যি অনেকের মাথায় বাজ ভেঙে পড়েছে। কি সেই সিদ্ধান্ত? প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি আজ, তা হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে রেল নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেন। আপনারা জানেন যে কেন্দ্রীয় রেলমন্ত্রী সহ পুরো রেলের যে বোর্ড, তা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে, কলকাতায় রয়েছে, দফায় দফায় মিটিংও হয়েছে আজ। এবং সেই সময়তে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং রেলের সঙ্গে কথা বলে। এবার জানিয়ে রাখি, যেগুলো এতদিন পর্যন্ত আমরা বঞ্চিত ছিলাম, যে সুবিধাগুলো আমরা পাইনি, আজকে প্রথম একটা ভালো খবর দিয়ে শুরু করি, যদিও পরপর সবই ভালো খবর। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে রেলের জন্য বিরাট বরাদ্দ এই মুহূর্তে ঘোষণা করা হলেও মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রীর বৈঠকে 9টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই 9টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে কি কি রয়েছে? যেমন রয়েছে বুলেট ট্রেন সম্প্রসারণ, বুলেট ট্রেন চালু করা, তেমনই রয়েছে মেট্রোর কাজ সম্প্রসারণ করা, এবং রেলের বরাদ্দে বিরাট কর্মসংস্থানের আশাও রয়েছে, ধারণারও বাইরে। যারা রেলের জমিতে হকারি নিয়ে খুব গর্ব করছেন, তাদেরকে বলে রাখি, রেলের জমি দখল করে হকারি করার মধ্যে কোনো গর্ব নেই। তোলা দাও, আগের সরকার ছিল, তৃণমূলকে তোলা দাও আর রেলের জমি দখল করো। না তো আপনাকে তোলা দিতে হবে, না তো আপনাকে জমি দখল করতে হবে, তারপরও আপনি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে আপনার জীবন অতিবাহিত করতে পারেন। কারণ এই যে বিশাল সম্প্রসারণ হবে, এই যে বুলেট ট্রেন চালু হবে, এই যে মেট্রো রেলের সম্প্রসারণ হবে, এখানে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন আজকে রেল বাজেট নিয়ে, শুনুন। পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1 লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে
ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1 लाख करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। আমাদের রাজনৈতিক অপোজিট থটের সরকার থাকা সত্ত্বেও মাননীয় নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে 2026-27 অর্থবর্ষে, এখন তো রেল বাজেট আলাদা হয় না, একসঙ্গে হয় জেনারেল বাজেটের সঙ্গে, পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন 14,205 কোটি টাকা। এই 1 বছরে আপনারা ক্লিয়ারলি আমাদের গভর্নমেন্টের মিশন এবং ভিশন শুনে নিন। রেলওয়ে নেটওয়ার্ককে গোটা পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ দি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ডবল ইঞ্জিন ইজ নাও ফাংশনিং প্রপারলি। অতএব ডাবল ইঞ্জিন সরকার এলে কি হয়, ডাবল ইঞ্জিন সরকারের কাজ কি, সেগুলো আমরা বুঝতে পারছি এক এক করে। শুধুমাত্র এখানেই শেষ নয়, এই যে রেলের যে দুরন্ত গতি, সেই দুরন্ত গতিতে শুভেন্দু অধিকারী যে পয়েন্টগুলো বলছেন, সেই পয়েন্টগুলো একবার পরপর আমিও বুলেট গতিতে আপনাদেরকে বলে দিই। বঙ্গের রেলের গতি কেমন, সেই গতি দেখুন এবার। পয়েন্ট নাম্বার 1, 1 লক্ষ কোটি বিনিয়োগ হতে চলেছে রেলে। পয়েন্ট নাম্বার 2, 14,025 কোটি হচ্ছে রেল বাজেট, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য রেল বাজেট এটা। পয়েন্ট নাম্বার 3, করিমপুর, লালগড়, সাগর, সুন্দরবন প্রত্যেক জায়গায় পৌঁছে যাবে রেল। অভাবনীয় কানেকশন, অভাবনীয় যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে, যা এ যাবৎকাল ভাবাই যায়নি, ধারণার বাইরে। কোথায় করিমপুর, কোথায় লালগড়, কোথায় সাগর, কোথায় সুন্দরবন, প্রত্যেক জায়গা কানেক্ট করবেও আমরা রেলের মাধ্যমে। ট্রেন পাওয়া যাবে প্রত্যেক জায়গায় পৌঁছানোর জন্য সোজা বাংলায়। পয়েন্ট নাম্বার 4, 102 স্টেশনের আধুনিকীকরণ। আধুনিকীকরণ মানে যেখানে লাইসেন্স নিয়ে ছোট থেকে বড় বিভিন্ন মাপের বিভিন্ন মাঝারি দোকান সেখানে চালু হতে পারে। এবং পয়েন্ট নাম্বার 5, 40টি রেল প্রজেক্ট পাচ্ছে পশ্চিমবঙ্গ। 40টা রেল প্রজেক্ট, কি নেই তার মধ্যে বলবো বিস্তারিত আজকে। পয়েন্ট নাম্বার 6, শিলিগুড়ি দিল্লি বুলেট ট্রেন চালু হচ্ছে, অর্থাৎ শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছে যাওয়া যাবে দুরন্ত গতিতে। কারণ বুলেট ট্রেন মানে আপনারা বুঝতেই পারছেন, বুলেট গতিতে মাত্র কয়েক ঘন্টায়, দিনের দিনে, মানে বিমানে করে যাওয়ার মতো হয়তো অতটা গতি হবে না, কিন্তু প্রায় সব মিলিয়ে ওরকম সময় গিয়ে দাঁড়াবে হয়তো। মাত্র কয়েক ঘন্টায় শিলিগুড়ি থেকে পৌঁছে যাবেন দিল্লিতে বুলেট ট্রেনের মাধ্যমে। পয়েন্ট নাম্বার 7, কাঁচরাপাড়া হাওড়া রেল কারখানা সংস্কার হচ্ছে। যে রেল কারখানা দীর্ঘদিন ধরে সেগুলো চূড়ান্ত একটা অসহনীয় অবস্থার মধ্যে ছিল, সেই রেল কারখানাগুলো সংস্কার করা হবে কাঁচরাপাড়া এবং হাওড়াতে, এবং এখানেও কিন্তু বিপুল পরিমাণ কর্মসংস্থানের জায়গা তৈরি হবে। 8, রেলের জমি জট সমাধান, অর্থাৎ রেলের জমি, সেই জমি নিয়ে যে জট কোথাও পড়ে রয়েছে পশ্চিমবঙ্গে, সে রেলের জমি জট সমাধান হবে। রেলের জমিকে একদম সমস্ত রকমের দখলদার মুক্ত করে সেই জমি রেলের হাতে তুলে দেওয়া হবে, এবং রেলের সম্প্রসারণের জন্য, রেলের উন্নয়নমূলক কাজের জন্য, রেলের বিভিন্ন প্রজেক্টের জন্য, এবং রেলে আরো কর্মসংস্থানের সুযোগ যেতে পারে তার জন্য পর্যন্ত যতটুকু জমি দরকার ছিল অতটুকু জমিও আজ পর্যন্ত দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রেল যদি সম্প্রসারণ করা না যায়, যদি সেখানে পরিকাঠামো উন্নত করা না যায়, তাহলে কর্মসংস্থানটা হবে কোথা থেকে? নয়, 60টি নতুন মেট্রো রেক পেতে চলেছে পশ্চিমবঙ্গ। 60, একটা নয়, দুটো নয়, 7টা। আর এরপরের যে সব থেকে বড় খবর, কিছুক্ষণ আগেই বললাম, রেলের জন্য, ট্রেনের জন্য এবং অবশ্যই আমাদের উত্তরবঙ্গের জন্য বিরাট বড় ঘোষণা। পরবর্তী ব্রেকিং নিউজ, উত্তরবঙ্গের জন্য বিরাট ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। শিলিগুড়ি থেকে চালু হবে বুলেট ট্রেন, মাত্র 6 ঘন্টায় পৌঁছে যাবে দিল্লি। আমি শুরুতেই বললাম যে বিমানে প্রায় কাছাকাছি সময়, মোটামুটি বাগডোগরা থেকে দিল্লি পৌঁছতে কাছাকাছি 2.5 ঘন্টার মতো লাগে। তারপর আপনি যাবেন, সেখানে চেক ইন করবেন, একটা বিভিন্ন প্রসেস থাকে লম্বা, সেখান থেকে বেরোনোর একটা লম্বা প্রসেস থাকে, কিন্তু সব মিলিয়ে যেখানে 4.5-5 ঘন্টার গল্পটা দাঁড়ায়, সেখানে মাত্র তার থেকে 1.5 ঘন্টা বেশি। বুলেট ট্রেন আপনাকে পৌঁছে দেবে মাত্র 6 ঘন্টায় শিলিগুড়ি থেকে দিল্লিতে। এতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি,
আমরা শুনেছি, আমরা প্রশ্ন করেছি কেন পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন চালু হবে না, উত্তরগুলো পাওয়া যায়নি। উত্তরগুলো এবার দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। দিল্লিতে যে সরকার, পশ্চিমবঙ্গে যে সেই সরকার, ডাবল ইঞ্জিন সরকার বলছে বুলেট ট্রেন চালু হবে। শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন মাত্র 6 ঘন্টায় পৌঁছে দেবে দিল্লি এবং খুব দ্রুত, সম্ভবত এবছরই বুলেট ট্রেন পেতে চলেছে উত্তরবঙ্গবাসী। কি বলছে অশ্বিনী বৈষ্ণব বুলেট ট্রেনের বিষয়, শোনাবো একবার। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे। बहुत तेजी से काम करेंगे। सीएम साहब का इतना आग्रह है, इतना सहयोग है। जब आपको मैंने शुभकामना देने के लिए फोन किया तो सीएम साहब ने अपनी तरफ से बोला कि अश्विनी दादा, अब जो अपने को रेलवे के डेवलपमेंट के लिए सहयोग चाहिएगा, मैं आगे बढ़ के आपके लिए काम करूंगा। मैं आगे बढ़ के बंगाल की जनता के लिए काम करूंगा। दादा, आपको बहुत बहुत धन्यवाद। শুভেন্দু অধিকারী বলছেন যে অশ্বিনী দাদা, আপনার যা করার আপনি করুন, মোট কথা পশ্চিমবঙ্গকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য যা যা কোঅপারেশন আমার দরকার আমি করব। অশ্বিনী বৈষ্ণব বলছেন যে আমরা তো ভাবতেই পারিনি যে পশ্চিমবঙ্গে সরকারের থেকে এরকম একটা আমরা রিপ্লাই পাবো। এ যাবৎকাল পশ্চিমবঙ্গে সরকারে যারা ছিলেন তারা কথার উত্তর দিতেন না, মেলের রিপ্লাই দিতেন না, কোন রকমের কোঅপারেশন করেনি। আর জমি দেওয়া, হেল্প করা তো দূরস্থান, জায়গা দেওয়া তো দূরস্থান। আর এখন শুভেন্দু অধিকারী বলছেন যে অশ্বিনী দাদা, আপনার যা করার আপনি করুন। সত্যি তো, ভাবুন তো, উত্তরবঙ্গ থেকে অনেকেই কাজের সূত্রে, ব্যবসার সূত্রে, চাকরির সূত্রে দিল্লি যাতায়াত করেন, কিন্তু কিভাবে যাতায়াত করেন? বাগডোগরা থেকে আসতে হয় কলকাতা বিমানবন্দর, এখান থেকে বিমানে করে যেতে হয় দিল্লি, কতটা কাঠখড় পুড়িয়ে। আর এখন শিলিগুড়ি থেকে মাত্র 6 ঘন্টায় ডাইরেক্ট দিল্লি। খুব দ্রুত কাজ এগোবে এবং অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় রেলমন্ত্রী, তিনি বলছেন যে ঝড়ের গতিতে কাজ হবে। এই কোঅপারেশনের পরে আমাদেরও টার্গেট একটাই, যাতে রেল এবং ট্রেনের দিক থেকে, মেট্রোর দিক থেকে সব রকম ভাবে পশ্চিমবঙ্গকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবার আপনি বলবেন আমাকে, স্বর্ণালী আপনি শুরুতেই বললেন যে মাথায় নাকি বাজ পড়ছে, তাহলে বাজ পড়ার কি খবর? সবই তো ভালো খবর। এ তো দারুণ ভালো খবর উত্তরবঙ্গের জন্য, দক্ষিণবঙ্গের জন্য এত কিছু আসছে, এত অপশন তৈরি হচ্ছে, তাহলে মাথায় বাজটা কাদের পড়বে? এইবার আসি আসল খবরে, জানিয়ে শুরু করবো আজকের ডিসকাশন। আজকের এই বৈঠকে শুধুমাত্র একগুচ্ছ উন্নয়নমূলক কথাই হয়নি। নতুন কি কি প্রকল্প হবে, কি প্রজেক্ট হবে, কি করিডোর হবে, কোথায় কতগুলো রেক আসবে, 60খানা মেট্রো রেক আসছে, শুধুমাত্র এইটুকু কথাই হয়নি। এর বাইরেও মিটিং এ আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে, যে পয়েন্ট নিয়ে আজকে সোজাসুজি স্বর্ণালীতে আমিও আলোচনা করব। কি সেই পয়েন্ট? শুধুমাত্র উন্নয়ন নয়, এগিয়ে যাওয়া নয়, তার সঙ্গে উন্নয়নের পথে যারা বারবার বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য সাবাক, তারও ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী খুব গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ, সিএএ, মনে পড়ছে তো আজ থেকে কয়েক বছর আগের কথা। সিএএ বিক্ষোভে যারা, বিক্ষোভের নামে, সিএএ আন্দোলনের নামে যারা তাণ্ডব চালিয়েছিল, যারা রেলের সম্পত্তি ধ্বংস করেছিল, আমি সেই ব্রেকিং নিউজটাকে ফায়ার করতে বলবো, ধ্বংস করেছিল, তাদের জন্য এবার কড়া শাস্তির কথা বললেন শুভেন্দু অধিকারী মিটিং এ। অভিযুক্তদের সম্পত্তি বেচে দরকার হলে ক্ষতিপূরণের নির্দেশ দিলেন তিনি। তিনি বলছেন যে প্রত্যেকের ক্ষেত্রে একজন অভিযুক্ত যেন পার না পায়, যারা রেলকে অ্যাটাক করেছে, যারা জাতীয় সম্পদকে অ্যাটাক করেছে। এত সহজ নয়, এমন নিদর্শন তৈরি করা হবে যাতে এরপরে কেউ রেলে আগুন লাগানো, রেলে ভাঙচুর করা, হাতে পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বন্দে ভারত কখন ক্রস করবে, ছুড়বো একটা ইট, পুরো কাঁচ একদম ভাঙচুর হয়ে যাবে। যাদের মানসিকতার মধ্যে এগুলো রয়েছে তাদের জন্য নিঃসন্দেহে একটা বড় বার্তা এবং মাথায় বাজ ভেঙে পড়ার অবস্থাও। কারণ সিএ বিক্ষোভে অনেক অভিযুক্তরা এখনো পর্যন্ত খুলেআম ঘুরে বেড়াচ্ছে। তাদের নাম, তাদের পরিচয় পুলিশের খাতায় থাকলেও এর আগের সরকারের যে দুধেল প্রীতি, তার জন্য তারা পার পেয়ে গিয়েছিল, কিন্তু এবার সে ঘুরে বালি।
বাড়ি ঘর বেচে দরকার হলে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ উসুল করার জন্য ডিজিপি কে নির্দেশ। শুধু তাই নয়, এই প্রত্যেকটা ঘটনার আলাদা করে তদন্ত করার জন্য আলাদা করে লালবাজারে সেল তৈরি করা হচ্ছে। 2019 সালে মুর্শিদাবাদে সিএ বিরোধিতার নামে তাণ্ডব চলেছিল এবং সেই সময় কিন্তু বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছিল ভারতীয় রেল এবং ইতিমধ্যে এর জন্য স্পেশাল সেল তৈরি করা হয়েছে। লালবাজারে ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে সেই ফাইল ওপেন করার। শুভেন্দু অধিকারী মিটিং থেকে বলেন যে পুরনো ফাইল খুলুন, ওপেন করুন এবং যে পদক্ষেপ নেওয়ার নিন। ক্ষতিপূরণ তো দিতেই হবে, যদি কেউ ক্ষতিপূরণ দিতে না চায় প্রয়োজনে বাড়ি ঘর সম্পত্তি বেচে ক্ষতিপূরণ আদায় করতে হবে। আমরা এর আগে বহু আলোচনা করেছি উত্তরপ্রদেশ মডেল, যোগী মডেল। আমার মনে হয় এবার অন্যান্য রাজ্যে আলোচনা হবে পশ্চিমবঙ্গ মডেল, শুভেন্দু অধিকারী মডেল। কয়েকদিন আগে ক্ষতিপূরণ নিয়ে কি বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, একবার শোনাবো। हमारी कानून है प्रदेश में, एक कानून लागू होगा। तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। साथ साथ जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी उनका पर्सनल एक्सचेकर से वो भी वसूल करने का डायरेक्शन होगा, हम लोग दे दिया। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। আমি এই জায়গা থেকে আলোচনা করার আগে আমি একবার পরপর কয়েকটা পরিসংখ্যান দেখাবো যে ট্রেনের দুষ্কৃতী তাণ্ডব কোন কোন সময় কি ভাবে আমরা ছবি দেখেছি, তার সাক্ষী দেখেছি। এবং তারপর আমি ধুলিয়ানের একটা রেল ঘুমটি সামনে থেকে আমাদেরই প্রতিনিধি সুখেন্দুর করা একটা প্রতিবেদন আপনাদের দেখাবো। তবে তার আগে একটু আলাপ করি আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য, রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি, অনলাইনে রয়েছেন ডিজিটাল সাংবাদিক ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায়। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রত্যেকের কাছে আসার আগে জাস্ট ছোট্ট একটা পরিসংখ্যান দেব, খুব বেশি সময় নেব না, যে কিরকম কালচার তৈরি হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে বিগত সময়। এমনকি এখনকার সময় না, লাস্ট আমার মনে আছে জাস্ট কয়েকদিন আগে পর্যন্ত বেলডাঙ্গাতে সেখানে ছোট ছোট বাচ্চারা তারা সেখানে কিভাবে পাথর নিয়ে রেলকে টার্গেট করছে, ওয়াগন ভাঙছে। জাস্ট পরপর কয়েকটা পরিসংখ্যান দেব। 2025 এপ্রিল, লোকেশন কোথায়? নিমতিতা। কি চলছে সেখানে? ওয়াক অফ বিরোধী একটা আন্দোলন চলছে নাকি? আরে ওয়াক অফ পাস হয়ে গেছে দিল্লিতে, লোকসভা, এখানে তাণ্ডব করে কি হবে? কিন্তু বিরোধিতা শুধুমাত্র চলছে না, ওয়াক অফ বিরোধিতার নামে ট্রেনে তাণ্ডব শুরু হয়ে গেল। ইট ছুঁড়ে, পাথর ছুঁড়ে, আতলা ইট ছুঁড়ে ট্রেনে ভাঙচুর করা হলো এবং এমন ভাঙচুর করা হলো যে যাত্রীরা পর্যন্ত আহত হলেন, পুলিশ পর্যন্ত আহত হলেন। 2025 এপ্রিল, আজিমগঞ্জ, এখানে কি হলো? রেল অফিসে ভাঙচুর চালানো হলো। এও তাই, প্রতিবাদ আন্দোলনের নামে সফট টার্গেট হচ্ছে ভারতীয় রেল। 2025 এপ্রিলেই ধুলিয়ান গঙ্গা, কি হলো? রেল লাইনে পাথর ফেলে বিক্ষোভ দেখানো হলো এবং এক্ষেত্রেও একাধিক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসছে। ওয়াগন ভাঙা থেকে শুরু করে সিগন্যাল উপরে নেওয়া থেকে শুরু করে আরো অনেক কিছু। 5 ঘন্টা আটকে রইল গুরুত্বপূর্ণ ট্রেন। এরপর একটু পিছিয়ে যায়, 2023 চলে যায়। 2023 জানুয়ারি, লোকেশন কি? মালদা। বন্দে ভারত তখন নতুন আরেকটা নতুন বন্দে ভারত যাচ্ছে, তখন 2 দিন বয়স বন্দে ভারতের মাত্র। তো বন্দে ভারত যাচ্ছে, বন্দে ভারতকে টার্গেট করে আগে থেকে বেশ কিছু লোকেশনে বড় বড় পাথর নিয়ে ওয়েট করা হয়েছিল। যেই মুহূর্তে বন্দে ভারত সেখান থেকে ক্রস করছে, এলো পাথর বৃষ্টি। ভয়ঙ্কর সেই ছবি সেই সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল, মনে পড়বে আপনাদের, রিপাবলিক বাংলা দেখিয়েছিল। 2023 মার্চ মাস, ফারাক্কা, সেখানেও বন্দে ভারতে পাথর মেরে কাঁচ ভেঙে ফেলা হলো, এমনকি যাত্রী পর্যন্ত আহত হলো। এরপর আরেকটু পিছিয়ে যায় 2022 জুন মাস, লোকেশন ব্যারাকপুর। তখন অগ্নিবীর প্রকল্প লঞ্চ করা হয়েছিল। অগ্নিবীর আপনারা জানেন যে যাতে খুব সহজে শর্ট টার্ম একটা প্রকল্প, যার মাধ্যমে প্রত্যেকটা ভারতীয় ছেলে তারা সেনা জওয়ান হতে পারতেন, তার ট্রেনিং নিতে পারতেন এবং ভবিষ্যতে তারা আরো পরবর্তীকালে যদি তারা চান তারা দেশের সেবা করতে, সমাজের সেবা করতে, তার বন্দোবস্ত করা হয়েছিল। একটা প্রকল্প ছিল ভারতীয় সেনায়, অগ্নিবীর। সেই অগ্নিবীর প্রকল্পেরও প্রতিবাদ এবং তার জন্য কি হলো? ট্রেনের কামরা লক্ষ্য করে ইট ছোড়া হলো, ভাঙচুর চালানো হলো। এরপরে 2019, যে ঘটনা আমি শুরুতেই বললাম, ডিসেম্বর, লোকেশন লালগোলা, মুর্শিদাবাদের লালগোলা। সেখানে সিএ নিয়ে
প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে, কিন্তু থোড়ি সব প্রতিবাদ আন্দোলন এভাবে হয়। আসলে তাণ্ডব চললো সিএর প্রতিবাদে। সেখানে একটার পর একটা রেলে আগুন ধরে দেওয়া হলো, ট্রেনের কম্পার্টমেন্টে আগুন ধরে দেওয়া হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে, প্ল্যাটফর্মে ভাঙচুর করা হলো, ভয়াবহ অবস্থা। 2019 ডিসেম্বর হাওড়া উলুবেড়িয়া স্টেশনে সেখানে ভাঙচুর করা হলো, ট্রেনের যে ঘুমটি রয়েছে কিয়স্ক সেগুলো ভাঙচুর করা হলো, আগুন লাগানো হলো, ভয়ঙ্কর অবস্থা সেখানে তৈরি হলো। আমি বলছি সীমাহীন এই জিনিসগুলো করার সাহস কোথা থেকে পায় এরা? এবং কোনো রকম শাস্তি হবে না, কোনো রকম ভাবে এরা শিখবে না, কোনো সবক হবে না, তাহলে হয় কি করে? তাহলে এই জিনিস রিপিটেশন হবে, বারবার হতে থাকবে। এইবার সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং রেলের কেন্দ্র রেলের মন্ত্রী এবং পুরো বোর্ড আজকে এখানে উপস্থিত ছিলেন, তাদের সামনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যবস্থা হবে। সরকারি সম্পত্তি ভাঙচুর করলে ব্যবস্থা হবে, শাস্তি হবে, ক্ষতিপূরণ দিতেই হবে। কিভাবে দেবে তাদের ব্যাপার। আমি আসি আজকে আলোচনাতে। আমি শুরু করবো শঙ্কুদেবকে দিয়ে এবং মানুষদাকে দিয়ে। কি মনে হয় এতদিন পর্যন্ত প্রশ্রয় পাওয়ার পর, আমরা বাংলাটা কথা বলি বারে বারে, ঘুঘু তুমি খেয়ে যাও ধান, তার ঘুঘুদের ধান খাওয়ার অপশন নেই। এতে কি একটুখানি মানে আমি জানি না যে এখন তো হকার উচ্ছেদ নিয়েও বিভিন্ন রকমের রাজনীতি করার জন্য কেউ রাস্তায় নামছেন, এখন এই সিদ্ধান্তের পর কি হবে আমার জানা নেই, কিন্তু সিদ্ধান্তটা কতখানি প্রয়োজনীয় ছিল শঙ্কুদেব? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি যে আজকে এই সিদ্ধান্ত প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় সরকারি সম্পত্তি রক্ষা করবার জন্য বা প্রশাসনিক ব্যবস্থা রক্ষা করবার জন্য। কিন্তু আমায় মার্জনা করবেন, আমি এখন যে প্রসঙ্গের অবতারণা করব সেই প্রসঙ্গে এতদিন এই ঢাক গুড়গুড় না করে লুকোছাপা করে লোকে বলতেন, আমি প্রকাশ্যেই বলছি। আপনি দেখবেন পশ্চিম বাংলায় যতগুলো সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা ঘটেছে, আগুন লাগানোর ঘটনা ঘটেছে এবং অসভ্যতম চূড়ান্ত পর্যায় পর্যন্ত গেছে, সবগুলো একটি নির্দিষ্ট শ্রেণীর, একটি নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত উচ্ছৃঙ্খল গুন্ডা বাহিনী এবং উচ্ছৃঙ্খল হচ্ছে তাদের, আমি জনতা বলবো না, তাদের উচ্ছৃঙ্খল বাহিনী বলবো, তা এবং সমাজবিরোধী বলবো, তাদের দ্বারাই ঘটিত হয়েছে। এবং আপনি মামায় মার্জনা করবেন, লাস্ট মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি এই সমস্ত কাণ্ড কারখানার পেছনে মদতদাতা ছিলেন, আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ তার কাছে মনে হয়েছিল যে শুক্রবার তো এসব দিনে এইসব করা যায়। আপনি দেখবেন সিএ নিয়ে হচ্ছে কোথায় কি হচ্ছে, উনি সমর্থন করে যাচ্ছেন, ওনার লোক, ওনার আটকানোর ক্ষমতা নেই, ন্যাশনাল লেভেল থেকে এটা অ্যাপ্রুভড হয়ে গেছে, উনি এখানে উস্কে দিলেন একটি বিশেষ সম্প্রদায়কে। উনি তো বলেছেন একটি সম্প্রদায়কে নামাবো, দেখবেন কি হয়। তারাই নেমে পড়েছে, নেমে পড়ে তাদের সব টার্গেট হচ্ছে কি না, হচ্ছে ভারতের যত সম্পত্তি ধ্বংস করা। এবং তার ভেতরে এক অদ্ভুত আনন্দ, এক অদ্ভুত ব্যাপার, মনে হয় যেন, আমায় মার্জনা করবেন আমি এই শব্দবন্ধ প্রয়োগ করছি, মনে হবে যেন একটি অন্য কোনো দেশ হচ্ছে লড়াইয়ে যুদ্ধে জিতে গেছেন, তারা ভারতের ক্ষতি করে এতটাই উৎফুল্ল এবং হ্যাঁ, ভারতের সম্পত্তি নষ্ট হলো, তাদের ভেতরে একটা অনেক আগে ডিসিশন নেওয়া উচিত ছিল, এগুলো অনেক দেরিতে হচ্ছে। হবে কারণ উনি 30%, আমায় মার্জনা করবেন, উনি একটি নির্দিষ্ট 30% ভোটের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা হচ্ছে যেভাবে এই রাজ্য এবং এই দেশের সুরক্ষা ব্যবস্থাকে লাটে তুলেছিলেন এবং এদের বারবারন্ত করিয়েছিলেন, তার জন্য আজকে এই অবস্থা হয়েছে। আপনি বলুন, একের পর এক সিদ্ধান্ত তো হচ্ছে প্রশাসনিক স্তরে। ভাই, আইন মাইক বাঁধার ক্ষেত্রে হিন্দুরা মানবেন আর ওরা মানবেন না, ওদের জন্য অন্য আইন 30টা করে চোঙা ফুঁকবেন সকাল থেকে উঠে, কেন হবে? আইন এ থেকে অন্য দেশ, এক দেশ এক আইন, এক বিধান, এক সংবিধান রাখতে হবে। সংবিধানে আপনি দেশের সম্পত্তি নষ্ট করলে যদি একজন হিন্দু সে যদি জেল খাটে, তাকে যদি ধরে নিয়ে যাওয়া যায়, তাহলে আপনি 4টে মাথায় টুপি পরে কোনো আইন না মেনে পাক সার্কাস চত্বর থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে বাইক নিয়ে দাপট বেরিয়ে বেড়াবেন আর একের পর এক আইন ভেঙে পরের পর গাড়ি জ্বালিয়ে দেবেন। আমি নিজের চোখে দেখেছি 4 নম্বর ব্রিজের কাছে কোনো ঘটনা ঘটে, পশ্চিমবাংলাতে কোনো ঘটনা ঘটবে, প্রথমে নেমে একের পর এক সাধারণ মানুষের গাড়ি জ্বালিয়ে দেবে। আরে ভাই, যে লোকটা ধার করে লোন করে গাড়ি করে নিয়ে এসছে সে হয়তো সংখ্যালঘু, তার গাড়ি পর্যন্ত জ্বালিয়ে দেবে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে। আপনি দেখবেন আমাদের মুখ্যমন্ত্রী এবারে শুরু করেছিল পাক সার্কাসে, 24 ঘন্টার ব্যবস্থা নিতে সময় লাগেনি, 24 মিনিট অ্যাকশন হয়েছে, 24 ঘন্টায় পৌঁছে সরাসরি। না, শুধু পুলিশ চাইলে হয় না, প্রশাসনকে যাইতে হবে, মুখ্যমন্ত্রীকে যাইতে হবে, জনগণের মুখ্যমন্ত্রীকে যাইতে হবে। পুলিশ তো প্রশাসনেরই পার্ট শঙ্কুদেব। আমি একটা ছোট্ট ভিজুয়াল দেখাবো এই মুহূর্তে। এটা ধুলিয়ানের
সেখানে একটা রেল স্টেশনেরই আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার সেখানে গিয়েছিলেন। সেই সোকল্ড আপনাদের মানে কিছু মানুষের ভাষায় হচ্ছে প্রতিবাদ আন্দোলন, আর কিছু মানুষের ভাষায় তাণ্ডব, আমাদের ভাষায় তাণ্ডবই এটা। সেই তাণ্ডবের পরে কি ছবি ধরা পড়েছিল, সুখেন্দুর প্রতিবেদনটা একবার ঝট করে চালাতে বলবো টিমকে। ধুলিয়ানগঙ্গা এবং নিমতিতার মধ্যবর্তী এই যে 43 নম্বর রেলগেট, এই রেলগেটে ব্যাপক ভাঙচুর চালানো হয়। নম্বর গেটের যে রিলে রুম, সেই রিলে রুমেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। রিলে রুমের যে গ্রিল, সেই গ্রিল এখানে ভেঙে পড়ে রয়েছে, এবার যে তাণ্ডব চালানো হয়, একটি বাইককে তারা রীতিমতো পুড়িয়ে দেয় এবং রেল লাইনে যে কাঠের স্লিপার পাতা থাকে, সেই কাঠের স্লিপার তারা পুড়িয়ে দেয়, আগুন ধরিয়ে দেয়। এবার রিলে রুমের ভিতরে যাওয়ার চেষ্টা করবো। এই যে রিলে রুমের ভিতরেও কিন্তু রীতিমতো তাণ্ডব চালায় এবং তারা এই মুহূর্তে কাজ করছেন। আমরা হাবিবুর রহমান তিনি রয়েছেন এবং আমি জানতে চাইবো যে আপনি গতকাল দুপুরের দিকে ছিলেন এখানে তো তখন কি হচ্ছিল? তখন কোনো কিছু হচ্ছিল না। আমরা 2টোর পর থেকে 2:20 মোটামুটি এই মুহূর্তে বেশ কিছু ঝাঁকে ঝাঁকে লোক আসছিল এবং পাথর ছুটতে যখন লাগলো তখন আমরা দরজা হেঁটে ঘরে বসেছিলাম। ভেতর থেকে তালাগুলো খুলে ভেতরে যে রিলে যে আমাদের যে প্যানেল বক্স সেগুলোকে টেনে ভেতর থেকে পুড়িয়ে দিয়েছে, 2টো বাইক পুড়িয়েছে। সেই ভাঙা তালা এই মুহূর্তে এখনো পর্যন্ত এখানে রয়েছে। আমাদের দুই ধারে ইলেকট্রিক বুম এবং স্লাইড বুম এবং 2টো বাইক, আর আমাদের দুটো ডিজি এবং আমাদের যে গ্রিলগুলো আছে আমাদের ঘরের মধ্যে সেগুলো উড়িয়ে দিয়েছে। আমাদের যে রিলে রুমের যে ইয়েগুলো প্যানেল বক্সগুলো সেগুলোকে বাইরে থেকে নিয়ে এগুলোকে সব পুড়িয়ে দিয়েছে। তোরে একেবারে পাথর পড়ে রয়েছে, যে পাথর রেল লাইন থেকে তুলেই একেবারে তাণ্ডব চালানো হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আরপিএফ সব সময় এখানে রয়েছে, একই সঙ্গে মানে মোতায়েন রয়েছে যাতে কোনো রকম ঘটনা না ঘটে। একসঙ্গে পুলিশ রয়েছে, সবাই যাতে যেভাবে গতকাল এই 43 নম্বর রেলগেটটিকে একেবারে বলা যেতে পারে যে ভেঙে চুরে দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ অবরোধের জেরে ট্রেন আটকে থাকে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। নমুনা দেখালাম, এরকম অজস্র নমুনা রয়েছে 2019 থেকে এবং তার আগেও প্রচুর নমুনা রয়েছে। আমি মানুষদার কাছে আসবো, তো মানুষদার কাছে আসার আগে মানুষদা রিসেন্টলি এই যে কারা করে শঙ্করদেব অনেক এখন সরকারি শাসক দল, সরকারে থাকে শাসক দল, সেক্ষেত্রে অনেক কিছু ব্যালেন্স করে বলতে হয়। বারবার বলছেন মার্জনা করবেন, মার্জনা করেই আমি একটা ভিডিও শুনিয়ে দিচ্ছি এই মুহূর্তে। এটা রিসেন্ট টাইমে যখন বেলডাঙ্গা উত্তপ্ত হচ্ছে, বেলডাঙ্গা জ্বলছে, সেই সময়তে কিছু পড়ুয়া তারা রেল লাইনে নেমে পড়েছেন এবং তারা কি করছেন একবার দেখুন। ভিডিওটা চালাতে বলবো, অডিওটা সহকারে চালাও। বুঝতে পারছো, দেখছো ট্রেন ওরা কিরকম অবরোধ করতে হয়, ওরা জানে। এই ছোট ছেলেবেলাই বস্তা পাশে লেগে রেল লাইন কিরকম আটকা দেখছো। এই যে সামনে ট্রেন দেখতে পাচ্ছ, এই যে ট্রেনটা আটকে রেখে দিয়েছে। এই যে ভাইটা পরশুদিনকে মেরে দেশের ভবিষ্যতে এরা বুঝতে পারছো, দেখছো ট্রেন ওরা কিরকম অবরোধ করতে হয়, ওরা জানে। এই ছোট ছেলেবেলাই বস্তা পাশে লেগে রেল লাইন কিরকম আটকা দেখছো। আশপাশের মাদ্রাসার ছোট ছেলেমেয়েদের পর্যন্ত কাজে লাগিয়ে দেওয়া হতো যে কিভাবে রেলকে আটকাও, রেলকে এবারে ঘুরে ফিরে টার্গেট হচ্ছে রেল। শুধুমাত্র রেলকে আটকে কাদেরকে জব্দ করা হচ্ছে, কাদের কাছে বার্তা পাঠানো হচ্ছে? কেন্দ্রের সরকারের কাছে। তাহলে রেলে পাথর ছোড়া কিসের জন্য? যাত্রী আহত হয়ে যাচ্ছে কিসের জন্য? রেলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে কিসের জন্য? এগুলো দিনের পর দিন এই রাজ্যে হয়ে চলেছে, এর আগে হয়েছিল বিভিন্ন সময়তে। অ্যাকশন আজ নেওয়া হচ্ছে, ভালো কথা, কিন্তু আমি জানি না যে তাহলে কি মানে কন্ট্রোল করা যাবে এবার আস্তে আস্তে? এই জিনিসগুলো তো দিনের পর দিন প্রশ্রয় পেয়ে অনেক দূর বেড়ে গিয়েছিল মানুষটা। না, কন্ট্রোল করা যাবে কোনো প্রশ্নই নেই, কন্ট্রোল করতে হবে। তার কারণ হচ্ছে এই পরপর ঘটনা হওয়ার পরে কি হয়েছিল আমি সেখান থেকে বলছি। পরে এর তদন্ত কমিটি গঠিত হয়েছিল, রেলের তরফ থেকে হয়েছিল, পুলিশের তরফ থেকে হয়েছিল, এবং তার যে রিপোর্ট, যেটা হয়তো প্রকাশ্য নয় কিন্তু যে কেউ চাইলেই জানতে পারে, সেই রিপোর্টে দুটো বিষয় খুব উল্লেখযোগ্য হয়েছিল। একটা হচ্ছে তুমি যেটার উল্লেখ করলে, সেটা হচ্ছে যে সীমান্ত রেল লাইন বরাবর যে এরিয়াগুলো আছে সেখানকার কিছু বাচ্চাকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয় যে হঠাৎ 1 ঘন্টার মধ্যে যদি রেলপথ অবরুদ্ধ করতে হয় তাহলে তাদেরকে কিভাবে রেলপথ অবরুদ্ধ করতে হবে। আর
আজকে যেটা রেল লাইনের ধারের বস্তি উচ্ছেদ নিয়ে বারবার প্রশ্ন তুলছে কেন উচ্ছেদ করা হবে, তাদেরকে বলবো যে একটু পুলিশ এবং গোয়েন্দা দপ্তর এবং রেলের যারা তদন্ত করেছিল এই ঘটনাগুলো নিয়ে সেই রিপোর্টগুলো দেখবেন। সেটা হচ্ছে এই সমস্ত বস্তিবাসীদের একটা বড় অংশকে কাজে লাগানো হতো রেলের নাশকতার জন্য। অর্থাৎ হঠাৎ পাকসারকাশ হোক, উলুবেড়িয়া হোক, বেলডাঙ্গা হোক, অথবা দমদমের পরে পাতিপুকুর হোক, দেখবে একদম লাইনের ধারে ধারে বস্তি করে রাখা হয়েছে। তাদের একটা বড় অংশকে রেডি করে রাখা হতো যে আমি যদি 1 ঘন্টার মধ্যে এই রেলটাকে অবরোধ করতে চাই তাহলে কি করতে হবে। সেই রিপোর্ট পাওয়ার পরে গোয়েন্দা দপ্তরের টনক নড়ে এবং আজকে যে বস্তিগুলোকে ওখান থেকে সরিয়ে দেওয়া তার একটা বড় কারণ হচ্ছে রেলকে সুরক্ষা দেওয়া। দ্বিতীয় যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে রেলের যে উন্নতি হওয়ার কথা ছিল সেটা হয়নি। তার কারণ ধরো 1854 15ই আগস্ট হাওড়াতে প্রথম রেল লাইন হচ্ছে, সেটাকে কেন কানেক্ট করা হচ্ছে বিহারের সঙ্গে না? হাওড়া একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, বিহার থেকে যাতে কাঁচামালের সরবরাহ ঠিকঠাক আসে তার জন্য রেল লাইন পাতা হচ্ছে এবং তার জন্য মাঝামাঝি জায়গা চিত্তরঞ্জনকে বেছে নেওয়া হচ্ছে সেখানকার লোকোমোটিভ তৈরির জন্য, যেটা বিহার পশ্চিমবঙ্গের মাঝামাঝি জায়গায়। কিন্তু স্বাধীনতার পরের এই যে দীর্ঘ 49 বছর পশ্চিমবঙ্গের একটা অন্ধকার দিক, সেই সময়টাতে পিছিয়ে পড়েছে। দ্বিতীয় হচ্ছে মেট্রো রেল প্রথম ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সূচনা হলো, তার অনেক পরে দিল্লিতে শুরু হলো, কিন্তু গোটা দিল্লিটাকে মাকড়সার জালের মতো মেট্রো রেল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। পশ্চিমবঙ্গে কেন হয়নি? এই সরকারি দ্বন্দ্ব। আজকে এটা খুব গর্বের যে দুটো দিককেই দেখা হচ্ছে। এক, রেলের নাশকতা রুখতে গেলে বস্তি উচ্ছেদ করতেই হবে, তার যে রিপোর্ট পড়েছিল সেই নিয়ে সরকার সদর্থক ভূমিকা নিয়েছে এবং কড়া হাতে দমন করতে হবে। দ্বিতীয় হচ্ছে রেলে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে এবং যে কাজগুলো থেমেছিল সেইগুলো এগিয়ে যাবে। এই দুটো যদি হয় তাহলে রেল যে ব্যবসায়িক এবং জীবনের ক্ষেত্রে লাইফ লাইন সেইটা পশ্চিমবঙ্গ আবার ফিরে পাবে, পশ্চিমবঙ্গের যে উন্নয়নের গতি সেটা আবার ফিরে পাবে। একদমই তাই। আমি বলছিলাম যে আজকে কিছুক্ষণ আগে পর্যন্ত চিংড়িহাটা, যে চিংড়িহাটা লাস্ট প্রায় 2-3 বছর ধরে যেখানে কাজ স্তব্ধ হয়ে রয়েছে, সেই চিংড়িহাটা ঝড়ের গতিতে প্রতিদিন মানুষজন যাচ্ছেন, দেখতে পাচ্ছেন তারা, এবং ওয়াটার মেট্রো চালু হয়ে গেছে, এই ঝড়ের গতিতে কাজ হচ্ছে, বুলেট চালু হয়ে গেছে। আমার বক্তব্য এখনো যদি এগুলোকে কন্ট্রোল করা না যায় এরপর তো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবো আমরা। মানে এখনো যদি এরা ভেবে নেয় যে ঠিক আছে লুকিয়ে চুরিয়ে বা যা করেছি আমাদের সে পাপের বোঝা এখন বর্তমানে আসবে না, সবকিছু তো ছেড়ে দেওয়া যায় না। যদি এখনো রাজ্যের এই ধরনের মানসিকতা বা বেসিক জায়গাগুলো ঠিক না করা হয় তাহলে এরপরে বুলেট্রেনেরা পাথর মারবে, স্টেশনে গিয়ে ভাঙচুর করবে, কোথাও কিছু আন্দোলন হচ্ছে বলে সেখানে গিয়ে যেটা নতুন করে তৈরি করা হচ্ছে প্ল্যাটফর্ম আলাদা করে যেখানে সাজানো হয়েছে, নতুন পরিকাঠামো প্রকল্প বানানো হয়েছে, সেখানে গিয়ে আগুন জ্বালাবে। আমি আসছি বিক্রম আপনার কাছে, তবে তার আগে সন্ময়দার কাছে একটু আসবো। সন্ময় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন। সন্ময়দা, একদিকে উন্নয়ন অন্যদিকে সংশোধন, আমি বলবো সেটাই, একদিকে ডেভেলপমেন্ট একদিকে রেকটিফিকেশন। কিসের রেকটিফিকেশন? যে ধরনের ভুল জিনিস, ভুল মানসিকতাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল দিনের পর দিন, সেগুলোকে এবার কন্ট্রোল করা হচ্ছে, আটকানো হচ্ছে। আর অন্যদিকে ডেভেলপমেন্ট, এমন নয় যে রেকটিফিকেশনের জন্য ডেভেলপমেন্ট কোথাও আটকে যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে এই যাবৎকালে আমার বোধহয় ঐতিহাসিক, আপনি আরো ভালো বলতে পারবেন, যে এই ধরনের উন্নয়ন মানে যোগসূত্রের ক্ষেত্রে কোথায় লালগড়, কোথায় সুন্দরবন, প্রত্যেকটা জায়গা কানেক্টেড হচ্ছে রেলের মাধ্যমে। বুলেট ট্রেন লঞ্চ হচ্ছে, মেট্রো সম্প্রসারণ হচ্ছে। এতদিন ধরে এই কাজগুলোকে শুধুমাত্র আটকে রাখা হয়েছিল এবং যতটুকু চলছিল সেটাকেও সফট টার্গেট বানিয়ে দেওয়া হয়েছিল তাদের পছন্দের দুধের গাইয়ের জন্য। পরিস্থিতি বদলাচ্ছে তাহলে সন্ময়দা? না, পরিস্থিতি তো অবশ্যই বদলাচ্ছে। আমি প্রথমেই স্বর্ণালী আপনাকে ধন্যবাদ জানাই, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ নিয়ে আজকের এই টক শোটাতে আপনারা এনেছেন এবং তথ্য দিয়ে আপনারা অ্যানালিসিস করছেন। আমি একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিই, সেটা হচ্ছে সাম্প্রতিক কালে মানে এই চিংড়িঘাটা যে শোটা, মানে চিংড়িঘাটার এপিসোডে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিলিয়ে 7বার রাজ্য সরকার মুভ করেছিল এটাকে আটকানোর জন্য, 7বার। এবং এটাকে কেন্দ্র করে কত লক্ষ টাকা রাজ্য সরকারের কোষাগারের কাছ থেকে চলে গেছে একটু ভাবুন, যেটা মাত্র 70 থেকে 80 ঘন্টার মধ্যে মেট্রো রেল প্রজেক্ট কমপ্লিট করে দিল 366 মিটারটা। এবং শুধু তাই নয়, প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি একটু খেয়াল করেন, একটু পেছনে যদি যান, যেটা আপনার বউবাজার থেকে ডাইভার্ট করা রুট মেট্রো রেলের, যেখানে সুব্রত গুপ্ত তখন তৎকালীন এই প্রজেক্টের ডিরেক্টর ছিলেন, সেই মেট্রো রেলটা বউবাজার থেকে ডাইভার্ট করা কিছু ব্যবসায়িক স্বার্থের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছিলেন।
যার জন্য রেলের প্রায় 1,500 কোটি টাকা গুণাগার দিতে হয়েছে। চিংড়িঘাটা প্রজেক্টও আমি খবর নিয়ে দেখেছি 120 থেকে 125 কোটি টাকা শুধুমাত্র এই প্রজেক্টটাকে ডিলে করার জন্য রেলের অ্যাডিশনাল কস্ট গেছে। আমি বলছি একটা সরকার যদি সব সময় একটু অন্য মুডে থাকে যে আমি বাধা দেব, আজকে ধরুন এই যে 1 লক্ষ কোটি টাকার প্রজেক্ট মানে আগামী 5 বছরের মধ্যে হবে, এর তো আলটিমেটলি সুফলটা পাবেন বেকাররা, কর্মসংস্থান হবে, শিক্ষিত টেকনিক্যাল স্টাফ সবাই এমপ্লয়েড হবে এই প্রজেক্টের মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এটা বিরোধিতা করে পশ্চিমবঙ্গের কত ক্ষতি করেছেন। এই 1 লক্ষ কোটি টাকা 2014 সাল থেকে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় রয়েছে, এই 15 বছর একটা সৌহার্দ্যের সম্পর্ক তৈরি করে চেষ্টা করা যেত না গত 12 বছরে 2014 থেকে 2024 যে পশ্চিমবঙ্গের রেলওয়ে প্রজেক্ট গুলোকে নিয়ে আসার? তিনি তো রেলমন্ত্রী ছিলেন। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য থেকে নির্বাচিত সাংসদ হিসেবে রেলমন্ত্রী ছিলেন। অসংখ্য শিলা পুঁতে গিয়েছিলেন, কোনো শিলাই ম্যাচিওর করেনি। আর আজকে দেখুন একটা সরকার ক্ষমতায় আসার পর 14,205 কোটি টাকা ইনস্ট্যান্ট মানে হয়ে গেল, পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়ে গেল, যেটা গত 5 বছরের সংখ্যা বলছে 4,380 কোটি টাকা। অর্থাৎ 2021-এ যদি মমতা সরকার বদলে যেত তাহলে এই 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগটা এই পশ্চিমবঙ্গে এতদিনে হয়ে যেতে পারতো, যার ফলে কতটা কর্মসংস্থান হতে পারতো। রেলের উন্নয়ন তো আছে, আমি বিনিয়োগের পাশাপাশি মানে বিনিয়োগের সঙ্গে এ রাজ্যের কর্মসংস্থানের পার্টটা আমার কাছে খুব ভাইটাল মনে হচ্ছে। আমি শেষ করবো একটা কথা বলে, সোনালী আমি একটা কথা বলে শেষ করবো। আপনি দেখুন একটা সরকারের দৃষ্টিভঙ্গি, শঙ্কুদেব পণ্ডা খুব রাইটলি পয়েন্ট আউট করছিলেন। আমি এখানে একটা ছোট্ট তথ্য ধরাবো যে পুলিশ তখনই অ্যাক্টিভ হতে পারে যখন শাসকের দৃষ্টিভঙ্গিটা ঠিক থাকে। শাসকের দৃষ্টিভঙ্গি ঠিক ছিল না বলে 2019-এ সিএ আন্দোলনে যে 250 কোটি টাকা রেলওয়ে প্রজেক্টের ক্ষতি হয়েছিল, মমতা সরকারকে রেল দপ্তর থেকে 4 বার চিঠি দেওয়া হয়েছিল, 4 বার। প্রথম 3টে চিঠির কোনো জবাবই দেননি। 3 দিন ধরে তিনি বসে মজা দেখেছিলেন যখন ধ্বংসলীলা চলেছিল এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। রাইটলি শুভেন্দু অধিকারী যেটা করেছেন যে সমস্ত পুরনো ফাইল ওপেন করতে বলেছেন। রাজ্য বিধানসভায় আপনি জানেন হয়তো এটা তথ্যটা, রাজ্য বিধানসভায় কোন সরকারি সম্পত্তি ধ্বংস করলে তার ক্ষতিপূরণ সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি বিক্রি করে আদায় করার বিল আনা হয়েছিল, পাস হয়েছিল, কিন্তু সেটাকে প্রয়োগ করা হয়নি। তার কারণ নির্দিষ্ট কমিউনিটিকে খুশি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একটা এজেন্ডা ছিল। সেই এজেন্ডার জন্য আজকে দেখুন তারা তো চাননি, আজকে রাস্তায় নামাজ পড়ে উঠে গেল। আপনারা দেখুন রেড রোডে নামাজ ব্রিগেডে চলে গেল। আপনি দেখুন রাজাবাজার থেকে শুরু করে মেদিয়াপুরে সবাই হেলমেট পরছে। কোনো সমস্যা তো হলো না, কোথাও কোনো সমস্যা তো হলো না। রেড রোডের নামাজ তো ব্রিগেডে তো হলো, কোনো সমস্যা হলো না। এবং সরকার সেখানে দায়িত্ব সহকারে অজস্র চোঙা ফিট করে দিয়েছিল। আমরা ব্রিগেড থেকে ননস্টপ কভার করেছিলাম, কোথাও সমস্যা হলো না। সরকারের সদিচ্ছা থাকাটা সবথেকে বেশি জরুরি। আমি আসছি আপনার কাছে আরো একবার, তবে একটা খুব গুরুত্বপূর্ণ খবর আমার কাছে আসছে। শঙ্কুদেব হাত তুলছেন, জাস্ট এক লাইন আমি বিক্রমের কাছে আসবো। সিঙ্গেল লাইনার শুধু দিতে চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন তাদের জমি বাড়ি বিক্রি করে টাকা আদায় করা হবে। আমি খবর নিলে দেখবেন তাদের অনেকেরই হয়তো বাংলাদেশ বা পাকিস্তানে বাড়ি রয়েছে, ওসবই খুঁজে তারা হয়তো আধা চলে গেছে, আধা চলে গেছে, আধা যাওয়ার ব্যবস্থা করেছে। বাড়ি পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিভাবে ভুল মানুষকে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ধরো হকার উচ্ছেদ হচ্ছে, বামপন্থীরা আন্দোলনে নেমেছে। গোটা গুজরাটের যত বড় বড় স্টেশন আছে কোথাও তুমি হকার পাবে না, 1 কাপ চা পাবে না। তো সব বড় স্টেশনগুলো আমি গোটা গুজরাট অনেকবার ঘুরেছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে এর কারণ কি, গুজরাটে হকার নেই কেন ট্রেনে? ওরা বলেছিল যে গুজরাটের যত কারখানা গড়ে উঠেছে সেখানে চাকরি করলে যা বেতন পাওয়া যায় তত টাকা হকারি করে পাওয়া যায় না, যার ফলে গুজরাটে হকারি করার লোক পাওয়া যায় না। একদম একদম। তো সেই ডেভেলপমেন্টের জায়গায় যদি আমরা পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে পারি তাহলে বামপন্থীরা এরকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে কেন? আমরা সেই উন্নয়নটাকে কেন দেখবো? আমি আগামীকাল এই নিয়ে আবারও খুব বড় করে আলোচনা করব, কারণ এটা তো ঘটনা যে হকার যেখান থেকে এসছে হকিং থেকে, অর্থাৎ ঘুরে ঘুরে কিছু বিক্রি করা, এটা তো হকিং এর জায়গায় নেই। পুরোপুরি একটা পার্মানেন্ট স্ট্রাকচার, এবং সেখানে লতায় পাতা সেটা আরো বেশি বংশবিস্তার করছে, এবং সেখান থেকে তোলাবাজি চলে এসছে। যারা এই মুহূর্তে আটকাচ্ছেন তারা নিজেরাও জানেন যেটা বেআইনি কাজ, তারা আটকাতে পারেন না। আমি দমদমের খবর জানতে পারলাম যে সেখানে হকার উচ্ছেদ করার জন্য যারা গিয়েছিলেন, মানে আটকানোর জন্য যারা গিয়েছিলেন, তারা গিয়ে সেখানে নিজেদের পুরনো যে ইউনিয়নের যে অফিসটা ছিল সেটাকে দখল করে সেখানে লাল ঝান্ডা পুঁতে তারা ব্যাক করে চলে এসেছেন। আমি সেদিকে এখন যাচ্ছি না, কারণ তাহলে ডিসকাশনটা ঘুরে যাবে। আমি বিক্রমের কাছে আসার আগে
আইনের বিষয়টা তো নিঃসন্দেহে কথা বলবো যে এইভাবে আদেও সরকারি সম্পত্তি ধ্বংস করা যায় কিনা, কিন্তু তারও আগে বলি যে এই মুহূর্তে যে একের পর এক সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সবকিছুকে ছেড়ে আমি দেখবো যে রেলের জমিটাকে দখলমুক্ত করা হচ্ছে, শুধুমাত্র সেটা কেন, বাকি কি চলছে সেটা কেন দেখবো না? হকারিটা একমাত্র ভবিষ্যৎ কি করে হলো? এবং লোককে তোলাবাজি দিয়ে হকারি থেকে কোনো পয়সা সরকারের তহবিলে যায় না, অতএব সেটা কি করে আমরা সাপোর্ট করতে পারি সেই জিনিসগুলোকে? এই মুহূর্তে সব থেকে বড় খবর, অন্যতম গুরুত্বপূর্ণ নিউজ, এই আজকের বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে L&T চেয়ারম্যানের বৈঠক হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে L&T চেয়ারম্যানের বৈঠক, লারসন এন্ড টুব্রোর চেয়ারম্যান S.N. সুব্রমণিয়াম তার সঙ্গে বৈঠক হয় এবং এই বৈঠকে বাংলায় শিল্প ফেরানো নিয়ে আলোচনা হয় দীর্ঘ সময় ধরে। রাজ্যের যুবদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি নিয়েও কথা হয় এবং কলকাতা বিমানবন্দরে সেখানে 8 ঘন্টা ধরে চলে বৈঠক, যে বৈঠকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়। আমাদের যে সূত্র মোতাবেক যে খবর আমাদের কাছে আসছে তা হচ্ছে হয়তো এরপরে L&T অর্থাৎ লারসন এন্ড টুব্রোর হয়তো কোনো বড় ক্যাম্পাস বা অফিসও তৈরি হতে পারে কলকাতা। শুধুমাত্র তা নয়, এছাড়াও কিছু বড় প্রজেক্টও আসতে পারে। আজকে বিমানবন্দরে 8 ঘন্টা ধরে চললো এই বৈঠক, অতএব একটার পর একটা রাস্তা তৈরি হচ্ছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে যোগাযোগ ব্যবস্থা, আমি ভাবলেও আমরা অবাক হয়ে যাই যে করিমপুর, লালগড়, সাগর, সুন্দরবন সেগুলো রেল দিয়ে কানেক্টেড হচ্ছে। আমি একটা গ্রাফিক্স কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, বঙ্গে রেলের গতি, আমি সেটা মাঝে মধ্যে চালাতে বলবো, কারণ মানুষ জানতে চাইছে যে এই যে এত সারাদিন ধরে সুদীর্ঘ মিটিং হলো, এখানে কি কি জিনিস তৈরি হচ্ছে যেগুলো বিগত প্রায় 50 বছর ধরে আমরা পিছিয়ে থেকেছি, সেগুলো শুরু হচ্ছে। বিক্রমের কাছে আসি। বিক্রম, ডেভেলপমেন্ট, উন্নয়ন, কর্মসংস্থানের জোর এবং তার সঙ্গে যে জিনিসগুলো সংশোধন করে নেওয়া হচ্ছে, কি বলবেন আপনি সেগুলো নিয়ে? দেখুন, আমি একটা জিনিস, বিগত 15-16 বছর পশ্চিমবাংলায় কোনো ল অ্যান্ড অর্ডার ছিল না, যার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটতো। এই যে মুর্শিদাবাদে ট্রেনের ওপর ইট পাথর মারা, এগুলো সম্পূর্ণ অনুচিত এবং সরকার আজকে যে ব্যবস্থাটা নিচ্ছে সেটা সঠিক ব্যবস্থা নিচ্ছে। তাদের সম্পত্তি যদি হয়, রেলের সম্পত্তি কেউ যদি নষ্ট করে থাকে, সেই সম্পত্তি থেকে তাই টাকাটা যেটা যেভাবেই হোক সরকারের এটা নিয়ে নেওয়া উচিত এবং আইনও এই প্রভিশন বলে এবং আইনে এই প্রভিশন আছে, সরকারি সম্পত্তি নষ্ট করলে সেটা নিতে হবে। কিন্তু 2-3টে জিনিস আমার শঙ্কুদা এবং মানসবাবুর ব্যাপারে আমি বলবো, সেটা হলো যে দেখুন, বিশেষ সম্প্রদায়ের ব্যাপারে যেটা বলছেন, বিশেষ সম্প্রদায়ের সবাই না, একটা বড় অংশ করেছিল, যারা করেছিল তাদেরকে আমি মনে করি একটা তৃণমূলেরই অংশ করেছিল এবং এটা সরকারি মদতে হয়েছিল, এটা আমি মনে করি। তৎকালীন যে সরকার ছিল সেই সরকারি মদতে হয়েছিল। দ্বিতীয় কথা, মানসবাবু, এটা কিন্তু আমিও পার্সিয়ালি আমি সমর্থন করছি বিক্রম আপনাকে, কারণ হচ্ছে কিছুক্ষণ আগে সন্ময়দা বললেন কই দিব্যি তো রেড রোড থেকে নামাজ তো শিফট হয়ে গেল ব্রিগেড, এখন সরকার যদি বলতো এর জন্য আন্দোলন করো, আমি বলছি, আমি একটা কথা বলছি, আমি তাদেরও কথা ইন্টেন্ট, তাদেরও এই বিষয়টা বোঝার মতো অবস্থা আছে। সরকার চায় না, সরকার চাইনি, কখনো সরকার চাইনি। আজকে নালে রেড রোড থেকে যে মানুষগুলো আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে তারা নামাজ পড়লেন, খুশি মনেই করলেন এবং বড় অনেক সংখ্যক মানুষ করলেন। তাই জন্য এই যে ধরুন পাথর দিয়ে রেলকে মারা বা কোনো ঘটনাগুলো, এগুলো সরকারি মদত না থাকলে কিন্তু হয় না, এটা আমার প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা যেটা হকারের ব্যাপারে এখানে আলোচনার মধ্যে আমি শুনছিলাম, ডেফিনেটলি আমি আইনজীবী হিসেবে এই কথা বলতে পারি না যে ধরুন দমদম স্টেশন বা বিভিন্ন জায়গায় যারা হকার ভাই বোনেরা বসে আছেন, তারা আইন সিদ্ধভাবে বসে আছেন, কিন্তু এটা ঠিক তারা বহু বছর ধরে বসে আছেন। সরকার নিশ্চয়ই তাদেরকে সরাবে, আইনের যা প্রসেস আছে সেই বেসিসেই সরাবে, কিন্তু বিষয়টা হলো ভারতবর্ষের সংবিধান সেটা একটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলে। এই মানুষগুলোর তো কর্মসংস্থানেরও একটা প্রয়োজন আছে, সেইটাকে সরকারের আগে দেখে এদেরকে সরালে আমার মনে হয় অন্তত বেটার হতো। এই জন্য, কারণ মানুষগুলোকে আমি রাস্তায় দেখছি একদম বসে তাদের পুরো ভিক্ষে করার মতন অবস্থা হয়ে গেছে। কারণ আফটারঅল এই মানুষগুলো কিন্তু চুরি জোচ্চুরি এরকম কিছু করেননি, তারা তাদের নিজের জীবিকার জন্য তারা রাস্তায় নেমেছেন এবং তারা হকারি করছেন, হয়তো কোনো জায়গায় বসে হকারি করছেন। এবং আরও একটা ব্যাপার আছে আপনাকে আমি বলবো স্বর্ণালীদি, সেটা যখন এই মানুষগুলো বসেন বা ধরুন এসপ্ল্যানেড বলুন বা বিভিন্ন জায়গাতে বলুন, যারা ক্রেতা তারাও কিন্তু এই হকারদের কাছে গিয়েই কেনেন, এটাও কিন্তু তাদের একটা বিষয় আছে, তাই জন্যই হকারদের বিজনেসটা চলছে। আমার ব্যক্তিগত মত, যেটা এখন নতুন সরকার এসেছে, দেখুন 1 মাসও এখনো হয়নি, এই মানুষগুলোর একটা পুনর্বাসনের প্রয়োজন আছে, নাহলে একেবারে এতগুলো মানুষ বিভিন্ন জায়গাতে, আজকে আপনি যদি বলেন, আজকে উনি গুজরাটের এক্সাম্পল বলছিলেন, আপনি হয়তো আহমেদাবাদ স্টেশনে হকার পাবেন না,
কিন্তু অনেক মানে রিমোট জায়গাতে কিন্তু হকার আছে, নেই একেবারে তা না। তাদের একটা পুনর্বাসনের শুধু হকার নয় দাদা, আমি বলবি আপনাকে পার্ক সার্কাসের আমি ছবি দেখাতে পারি, আমাদের কাছে রয়েছে, রিসেন্টলি আমাদের রিপোর্টার গিয়ে করে নিয়ে এসছে। রেল স্টেশনের ওপরে প্ল্যাটফর্মের ওপরে রীতিমতো ঘরবাড়ি তৈরি করে সেখানে থাকা হচ্ছে, জামা কাপড় মেলে সেখানে থাকা হচ্ছে। আর এই যে দিনের পর দিন যেগুলো চলছে, আমি দমদমের কথা বলছি, দমদমের কথা গতকাল আমরা বলছিলাম যে সেখানে যারা স্টল বানিয়ে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে, হয়তো বামামল থেকে, তাদের বাড়ি কোথাও বিরা, গুমা, বারাসাত, সেখান থেকে সে তারা ওখানে বসে রয়েছেন। দমদমে যারা স্টেশনের বাইরে, যারা লিগাল, যারা বৈধ দোকানদার, তাদের দোকানে এখানে মাছি উঠছে। এবং দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম দখল করে রাখার জন্য প্ল্যাটফর্মে উন্নয়নের কাজ হচ্ছে না, হাইট সেখানে তোলা যাচ্ছে না, প্রতিদিন সেখানে দুর্ঘটনা ঘটে। রেলে ওঠার সময় মানুষজন, ডেলি প্যাসেঞ্জার, সেখানেও তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড রয়েছে, সেটাও তো মানবিক রয়েছে। আমি নিঃসন্দেহে, আমি শঙ্কুতে ভাত তুলছি, শঙ্কুতে শর্ট করে জাস্ট রিপ্লাই নির্বাক আমি শেষ করবো, একটা লাইনে শেষ করতে চাই। দেখুন, হকারটা অন্যতম ব্যবসায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস, এবং তারপর এখন সেখান থেকে ক্ষীর খেতে চাইছে সিপিআইএম। হকার বসানোর জন্য জায়গার তোলা, প্রতিদিন হকার থেকে কালেকশন করা, এবং সেই টাকা সম্পূর্ণ ব্ল্যাক মানি মোবিলাইজেশন একটা ভয়ঙ্কর অপরাধের জায়গায় গেছে। অবিলম্বে এটা বন্ধ হওয়া দরকার। এবং যে কগাছি এখনো মাথা তৈরি হয়েছে, ধরুন ধর্মতলা, পার্ক সার্কাস, রাজাবাজার, একের পর এক জায়গা, এই সমস্ত জায়গা যেগুলো নেতা, সেগুলোকে আগে গ্রেফতার করা। আজ সময় নেই। ওয়ান্স অফ ওয়ান ম্যান, অর্থাৎ একটা স্টেশনে একটা জিনিসের দোকান একটাই থাকবে, কথাটা বলছেন। এখানে একদম সময় নেই। আমি কথা দিলাম আগামীকাল হকার উচ্ছেদ নিয়ে সোজাসুজি স্বর্ণালী করছি, রবিবারের স্পেশাল এপিসোড আপনারা জানেন, আগামীকাল হকার উচ্ছেদটাই থাকছে। আজকে শেষ করার আগে বলেছিলাম যে আরেকটা ভালো খবর দিয়ে শেষ করব। কলকাতা স্টেশনও জুড়তে পারে মেট্রোতে, এবার শুধুমাত্র অন্যান্য স্টেশন নয়, শেষ করবে এই খবর দিয়ে। কলকাতা স্টেশনেও মেট্রো পৌঁছে যেতে পারে, কলকাতা স্টেশনটাও জুড়তে পারে মেট্রো মারফত। করুণাময়ী থেকে সরাসরি মেট্রো যাবে কলকাতা স্টেশন। 8.8 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করবে নতুন রুট। অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ শুরু হচ্ছে। কাজ শেষ হলে নিঃসন্দেহে করুণাময়ী থেকে আরো একটা রাস্তা, মেট্রো পথে কলকাতা স্টেশন পৌঁছানোটা অনায়াস হবে। যোগাযোগের নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। দেখুন, চোখ মেলে তাকান সমালোচনাগুলো করার আগে। আজ এই পর্যন্তই, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।